নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। বর্ষাকাল এলেই আমাদের অনেকেরই একটা ত্বকের সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। এই ফাঙ্গাল ইনফেকশন বিভিন্ন জায়গায় হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে কোনটা ফাঙ্গাল ইনফেকশন এবং কোনটা ফাঙ্গাল ইনফেকশন নয় সেটা বোঝার আগেই আমরা যখন ত্বকে কোনো একটা অস্বস্তিকর কিছু দেখি তখন আমরা ওষুধের দোকানে গিয়ে একটা চটজলদি ওষুধ কিনে সেই পরিস্থিতিটার মোকাবিলা করতে থাকি বা করে থাকি। দেখা যায় যে অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে সেটা মারাত্মক আকার নেয় এবং এমন পরিস্থিতিতে পৌঁছায় যে শেষ পর্যন্ত সেই ফাঙ্গাল ইনফেকশনের মোকাবিলা করাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় চিকিৎসকদের পক্ষে। তাই আপনার ত্বকে এই বর্ষাকালে বা মাথায় বা শরীরের কোনো গোপনাঙ্গে কোনো ছত্রাক ঘটিত সমস্যা দেখা দিলে সেটা আপনি প্রথমত বুঝবেন কী করে যেটা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, বা হলে আপনি কি করবেন সেটা কিন্তু আপনার জানা অত্যন্ত জরুরি। আর সেই কারণে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি পিয়ারলেস হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি পিয়ারলেস হসপিটালের সিনিয়র ডার্মাটোলজিস্ট ডক্টর সিদ্ধার্থ দাসকে। স্যারকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাবো। নমস্কার। আমাদের এই পশ্চিমবঙ্গ বা কলকাতা যদি বলেন, আমাদের এখানে আর্দ্রতা বা হিউমিডিটি অনেক বেশি, যার জন্য কি হয় না, আমাদের শরীরের অনেক অংশগুলো সেখানে প্রচুর পরিমাণে ঘাম হয় এবং সেই ঘামটা যখন অনেকক্ষণ ধরে সেটা জমে থাকে তখন সেই অংশটাতে কী হয় না, ছত্রাকের গ্রোথ হয় এবং তার জন্য এই ফাঙ্গাল ইনফেকশনটা হয়। আগে যেমন আমরা দেখতাম যে কেবল জাস্ট গ্রীষ্মকাল শেষ হয়ে বর্ষার প্রথম দিক থেকেই শুরু হয়, কিন্তু এখন কিন্তু এটা একটা অতিমাত্রায় ছড়িয়ে পড়েছে এবং সারা বছর ধরে হয় এবং তার কিছু কারণ আছে। এর কারণটা যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি অনেকেই তাদের নিয়ম হচ্ছে যে প্রথমেই কোনো একটা ত্বক বিশেষজ্ঞকে দেখানো, সেটা না করে অধিকাংশ লোকেরা মানে ওভার দ্য কাউন্টার মেডিসিন নিচ্ছে এবং তার ফলে কী হচ্ছে, অধিকাংশ ওভার দ্য কাউন্টার মেডিসিনের মধ্যে স্টিরয়েড জাতীয় ওষুধ থাকে এবং সেই স্টিরয়েড জাতীয় ওষুধ সেটা কিন্তু প্রপার ট্রিটমেন্ট নয় ফাঙ্গাসের জন্য। এটা কি করে না, কিছুক্ষণের জন্য দাবিয়ে রাখে। এই স্টিরয়েড জাতীয় ওষুধ যখনই লাগানো হয় তখনই কি হয় না, ওই জায়গাটা কিছুদিনের মধ্যে চেপে থাকে বা ঠিক হলো, কিন্তু আবার সেটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং এই জিনিস চলতে থাকে। ওষুধ লাগায়, কিছুটা ছাড়ে, কিন্তু কিছুদিন পর আবার বাড়তে থাকে, এই কন্ডিশন চলতেই থাকবে। পরে এমন অবস্থা হয় যেটা একটা অনেক বড় একটা ছোট্ট হয়তো কোনো একটা জায়গায় হলো রিং শেপেড, মানে নর্মালি যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে রিং শেপেড লিসন, তার মধ্যে বাইরের দিকে ছোটো ছোটো দানা দানা থাকে আর ভিতরে যে সেটা সেন্ট্রাল ক্লিয়ারিং দেখি আমরা, মানে এবং তার মধ্যে স্কেল থাকে, কিন্তু সেইটা বাড়তে বাড়তে ইভেন এমনও দেখেছি আমরা যে আমি দুদিন আগে একটা পেশেন্ট দেখলাম, তার শুরু হয়েছে মুখ থেকে আরম্ভ করে পুরো একদম পেট পর্যন্ত, মানে বিশাল একটা বড় অংশ ছড়িয়ে পড়েছে এবং এটা হচ্ছে ওভার দ্য কাউন্টার মেডিসিনের জন্য এবং স্টেরয়েডের জন্য। যার জন্য সবচাইতে প্রথমে জানতে হবে যে যখনই ছত্রাক বা এই জাতীয় হবে, এরা কিন্তু শুরু হয় ইচিং বা চুলকানি দিয়ে, প্রচণ্ড রকম চুলকানি শুরু হয়, গোল গোল রিংয়ের মতো হয়, তখনই কিন্তু কোনো ডক্টরের কাছে, হয়তো আমি বলবো না যে সবসময় স্কিন স্পেশালিস্ট বা ত্বক রোগ বিশেষজ্ঞর কাছে যাওয়া দরকার, তা নয়, ইভেন যারা জেনারেল প্র্যাকটিশনার তাদেরও কিন্তু ত্বক সম্বন্ধে অনেক আইডিয়া আছে এবং তাদের কাছে গেলেও কিন্তু তারা যে আইডিয়াল মানে প্রপার ট্রিটমেন্টটা অন্তত কিছুটা শুরু করবে, তারপর হয়তো যদি না সারে তখন সেটা ওনারা বিশেষজ্ঞের কাছে যাবেন। এবার আমি স্যার আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই যে ছত্রাক ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন, এটা শরীরে মূলত কোন কোন জায়গায় হতে পারে এবং তার পাশাপাশি কি কি উপসর্গ দেখা দেয়? আচ্ছা, আমরা যেটা দেখি সেটা হচ্ছে টিনিয়া কর্পোরিস মানে হচ্ছে আমাদের বডির যে কোনো জায়গায় যখন আমাদের হয় তাকে আমরা বলি টিনিয়া কর্পোরিস। আবার এই ছত্রাক আমরা যেমন বললাম যে রিং শেপেড লিসন হয়, বাইরে ছোট ছোট দানা দানা থাকে, ভিতরে সেন্ট্রাল ক্লিয়ারিং থাকে এবং ট্রিটমেন্ট না করলে সেটা বাড়তে থাকে এবং সাইজে আকারে বাড়তে থাকে। যখন আমরা বডির মধ্যে দেখি তখন আমরা বলি এটাকে টিনিয়া কর্পোরিস। আচ্ছা, এটা কিন্তু শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং যখন আমাদের গ্রয়েন
মানে কুচকি বা ওখানে পরে, এটা কিন্তু খুব সাংঘাতিক। তার কারণ ওই জায়গাটাতে খুব ঘেমে যায় এবং রিং শেপের ডিশন ওখানে হয় এবং বাড়তে থাকে, এটাকে আমরা বলি টিনিয়া ক্রুরিস। এছাড়াও আমাদের স্ক্যাল্পও ইনভলভ করতে পারে। আচ্ছা, আর একটা যেটা মেজর ইস্যু হচ্ছে সেটা হচ্ছে নখ। এটা কিন্তু নখেও ইনভলভ করতে পারে এবং নখ হচ্ছে কিন্তু খুব টাফ স্ট্রাকচার, এবং যার জন্য নখে যখন ইনভলভমেন্ট হবে এটাকে আমরা বলি টিনিয়া আঙ্গুয়াম। এটার কি ট্রিটমেন্ট কিন্তু অনেক লম্বা চলে এবং সারতে অনেক সময় লাগে। তবে একটাই কথা, প্রপার চিকিৎসা যদি ঠিক মতো করা যায় তাহলে সেরে যাবে। এবং কিন্তু অ্যাকচুয়ালি কিছু প্রবলেম যেটা আছে যে অধিকাংশ ক্ষেত্রেই রোগীরা তারা ডাক্তার না দেখিয়ে ওভার দ্য কাউন্টার মেডিসিন নেয়, এবং আরও দেখা যায় যে অনেক ডক্টর তারা কম ডোজের মেডিসিন দেয়, ধরুন 2 সপ্তাহ 3 সপ্তাহ বা ওষুধ খাওয়ার জন্য বা লাগানোর জন্য। এতে কি হয় না, পুরোপুরি কিওর হচ্ছে না, সামান্য একটু মানে কমলো, মানে ফাঙ্গাসটা একটু কমলো, কিন্তু পুরোপুরি শেষ হলো না, আবার সেটা মানে বেড়ে ওঠে। যার জন্য নিয়ম হচ্ছে যে টোটালি কিওর করতে হবে এবং মানে মাইকোলজিক্যালি কিওর করতে হবে। তার মানে উপরে দেখলে হবে না, যে ভিতর পর্যন্ত ক্লিয়ার করতে হবে। তার জন্য প্রপার ডোজ এবং প্রপার শিডিউল ফলো করতে হবে। একদম স্যার, আরেকবার আমি একটু আপনার কাছে আসবো। আপনি নখের কথা বলেছেন এবং আমরা অনেক সময় দেখে থাকি কারোর মাথার চুলে হয়ে থাকে, বিশেষত গোপনাঙ্গেও অনেকের হয়ে থাকে, এবং যারা পায়ে মোজা পরেন সেটা থেকে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, এবং এগুলো অনেকেরই এই সমস্যা দেখা দেয়। তো তারা বুঝবেন কি করে, মানে কি কি সিমটমস দেখা দেবে? কোনো কি ইচিং হবে, কোনো চুলকাবে? একদম, যদি যাদের কুচকিতে হবে তখন ওই জায়গাটা লাল হয়ে যাবে এবং আস্তে আস্তে ওখানে প্রচণ্ড চুলকুনি শুরু হবে এবং ওটা আস্তে আস্তে বেড়ে গোল রিংটা বাড়তে থাকবে। তেমনি পায়ের মোজা শেখানো হতে পারে, শেখানো কিন্তু একই গোল রিংয়ের মতো হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। এটাকে আমরা বলি টিনিয়া পেডিস। এবং সেটা নখকেও ইনভলভ করতে পারে। নখের কী হবে, স্ট্রাকচার চেঞ্জ হবে, মানে রং চেঞ্জ হয়ে যাবে, একটু কালচে টাইপের হয়ে যাবে, একটু উঁচু হয়ে যাবে। তো এইভাবে হবে। প্লাস শুধু হয় না, নখের আশেপাশে যে আমাদের নেল ফোল্ড সেগুলোও কিন্তু ইনভলভ হয়ে যাবে এবং এখানে ক্রনিক প্যারানাইকিয়া বলে বোথ ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল একটা ইনফেকশন হবে। এবং সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে নখের ইনভলভমেন্ট হলে, যেহেতু নখ হচ্ছে টাফ স্ট্রাকচার এবং সেখান থেকে ফাঙ্গাসটাকে দূর করা অনেকটা কঠিন এবং তার জন্য অনেক লম্বা ট্রিটমেন্ট দরকার হবে। আর অধিকাংশ ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে নির্ণয় করতে পারি যে একটা ফাঙ্গাস আমরা যেটা করতে পারি, যে ফাঙ্গাস একটা স্ক্রেপিং করলাম, করে 10% পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে টেস্ট করলে মাইক্রোস্কোপিতে ওটা আমাদের সেপারেট হাইফি পাওয়া যায়। তো সেটা হচ্ছে ডায়াগনস্টিক। এবং কিছু কিছু ক্ষেত্রে যখন আরও এক্সটেন্সিভ হয় ফাঙ্গাস কালচারও করা যেতে পারে। নখের ক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম, নখে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা ফাঙ্গাসটাকে পাই না, তার কারণ যেহেতু নখ হচ্ছে টাফ স্ট্রাকচার, যার জন্য ওটা বের করা ইজি। তবে অধিকাংশ ক্ষেত্রে কী হয় না, ক্লিনিক্যাল ডায়াগনোসিস হচ্ছে ইম্পর্টেন্ট, যে একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞ বা চর্মরোগ বিশেষজ্ঞ তাদের অধিকাংশ ক্ষেত্রে কি তারা দেখেই বলে দেবে যে ক্লিনিক্যালি যে এটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। এবং তার মেজর ইস্যু হচ্ছে যে টাইপ অফ দ্য লিসন, মরফোলজি অফ দ্য লিসন, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। স্যার, এবার তাহলে চিকিৎসার প্রসঙ্গে আসি, যে কীভাবে আপনারা চিকিৎসাটা শুরু করে থাকেন? এটা ডিপেন্ড করছে যে কত মানে যে ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনে যেটা হয়েছে সেটা কতটা হয়েছে, কতগুলো লিসেন আছে। একটা দুটো লিসেন থাকলে আমরা সাধারণত টপিক্যাল মানে জাস্ট ওষুধ মলম লাগানোতেই সেরে যায়। সেটা আমরা 2 থেকে 3 মাস আমরা দিই, একটু বেশি দিতে হয়, তার কারণ হচ্ছে নাহলে আবার ফিরে আসবে। এবং তার সঙ্গে যেহেতু চুলকনিটা আছে তার জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিহিস্টামিনিক দিতে থাকি। কিন্তু এখন একটা আমরা দেখছি যে অধিকাংশ ক্ষেত্রেই রোগীরা তারা ওভার দ্য কাউন্টার স্টেরয়েড ইউজ করছে এবং তার জন্য কি হচ্ছে না, এই ফাঙ্গাল একটা রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, যে সাধারণ ওষুধে সারছে না। আগে যেমন আমরা কি করতাম, ফ্লুকোনাজল জাতীয় ওষুধ 150 মিলিগ্রাম সপ্তাহে একটা করে 6 থেকে 8 সপ্তাহ, এবং তার সঙ্গে টপিক্যাল যেটা মলম জাতীয় ওষুধ, যেমন লুলিকোনাজল, তারপরে এবারকোনাজল, এই জাতীয় ওষুধগুলো আমরা ব্যবহার করতাম, তাতে তাড়াতাড়ি সেরে যেত। কিন্তু এখন আমরা যেটা দেখছি যে এই লিসেনগুলো কিন্তু অনেকটা বেশি সময় ধরে আমাদের ট্রিটমেন্ট করতে হয়। এবং সেক্ষেত্রে আগে যেমন শুধুমাত্র ফ্লুকোনাজলে কাজ হয়ে যেত, গ্লিসিওফালমিনে কাজ হয়ে যেত এবং টার্বিনাফিনে কাজ হয়ে যেত, এখন কিন্তু হচ্ছে না।
এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা আমরা দেখেছি যে এখন ইট্রাকোনাজল বলে একটা ওষুধ আছে, খাবার ওষুধ, সেই সিস্টেমিক ওষুধ, সেটা কিন্তু খুব ভালো কাজ করে, কিন্তু এখানেও অনেক লম্বা দিতে হয়। অনেক এক্সটেন্সিভ কেস আমরা যারা পাই, যাদের এক্সটেন্সিভ ধরুন সারা গায়ে ছড়িয়ে আছে, গোটা শরীরে ছড়িয়ে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ইট্রাকোনাজল 100 মিলিগ্রাম আমরা প্রথমে যখন আমরা এই ট্রিটমেন্ট শুরু করি 100 মিলিগ্রাম দিনে 2 বার করে 1 মাস দিতাম। এবং আমরা যে মলম বা লাগানোর ওষুধ আমরা দিতাম হচ্ছে লুলিকোনাজল জাতীয় ওষুধ বা অ্যামরলফিন জাতীয় ওষুধ বা যেগুলো টপিক্যাল আরও অনেক ওষুধ আছে সেগুলো দিতাম। কিন্তু আমরা দেখলাম যে সে ইনিশিয়ালি সেরে গেল, কিন্তু আবার 1 থেকে 2 মাসের মধ্যে আবার ফিরে আসলো। তখন আমরা কি করলাম, এই ইট্রাকোনাজল ডোজটাকে আমরা বাড়িয়ে 100 মিলিগ্রাম 6 সপ্তাহ করলাম। এতে আমরা দেখলাম যে মোটামুটি 70 to 80% ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু আবার 10 to 15% ফিরে আসছে। তারপরে আমরা যেটা শুরু করলাম সেটা হচ্ছে মানে নর্মালি আমি যেটা ফলো করে থাকি, যার মানে রেকারেন্স রেট খুবই কম, নর্মালি মানে ইট্রাকোনাজল 100 মিলিগ্রাম একটা করে ক্যাপসুল দিনে 2 বার সাধারণত 8 সপ্তাহ ব্যবহার করে থাকি। এবং টপিক্যাল বা মলম জাতীয় ওষুধ যেগুলো আমরা ব্যবহার করি, লুলিকোনাজল বা এভাকোনাজল বা মাইকোনাজল যেগুলো, সেগুলো কমসে কম 4 মাস। এতে আমরা দেখেছি যে চান্সেস অফ রেকারেন্স প্রায় নীল। এবং এখানে ইট্রাকোনাজল কিন্তু একটু সাবধান দিতে হবে। কিভাবে দিতে হবে না, আমরা যখন ইট্রাকোনাজল আমরা দিয়ে থাকি, যে ক্ষেত্রে আমরা প্রলং বা অনেক লম্বা সময়ের জন্য দিয়ে থাকি, তখন কিন্তু 1 মাস পর আমরা তাদের একটা লিভার ফাংশন টেস্ট করি। এবং এটা কিন্তু আইডিয়াল। আমরা দেখেছি যে অ্যাটলিস্ট 100 জনের মধ্যে 4-5 জনের ডিরেঞ্জমেন্ট মানে এসজিওটি এসজিপিটি লেভেলটা বেড়ে যায়। সেক্ষেত্রে তখন আমরা যাতে লিভারের কোনো রকম ক্ষতি না হয় তার জন্য আমরা ওটা বন্ধ, ইট্রাকোনাজলটাকে বন্ধ রাখি, টপিক্যালটাকে ট্রিটমেন্ট শুরু করি। আবার 3 থেকে 4 সপ্তাহ পরে আবার আমরা রিপিট এসজিওটি এসজিপিটি করি, এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি রিপোর্ট নর্মাল এসে গেছে, তখন আমরা আবার শুরু করি। অতএব একটা জিনিস মাথায় রাখতে হবে, শর্ট টার্ম ট্রিটমেন্ট চলবে না। এবং এই শর্ট টার্ম এবং পেশেন্টের খুশি মতো যে আমি 2 সপ্তাহ ওষুধ লাগালাম বাস ঠিক হয়ে গেল, আমি নিজেই ডিসাইড করে নিলাম আর আমি ঠিক হয়ে গেছি, এগুলো করা চলবে না। ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে, এবং ডাক্তার যে শিডিউল বলবেন এবং যেভাবে বলবেন সেইভাবে ফলো করতে হবে, নাহলে কিন্তু আবার ফিরে আসবে। এবং এই ফাঙ্গাল ইনফেকশন এখন কিন্তু মহামারী আকারে দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে এক, ওভার দ্য কাউন্টার মেডিসিন, আর একটা হচ্ছে নিজের ইচ্ছে মতো যেই দেখলাম আমি 2 সপ্তাহ পরে সেরে গেল বন্ধ করে দিলাম। যার জন্য অধিকাংশ ক্ষেত্রে আমরা আমার পেশেন্টদের বলে রাখি, সেরে গেলেও 4 মাস ওষুধ লাগাবেন, এবং সেরে গেলেও আপনি 2 মাস ইট্রাকোনাজল খাবেন। ইট্রাকোনাজল ছাড়া টাবিনাফিনও একটা ভালো কাজ করে, 250 মিলিগ্রাম অ্যাটলিস্ট 2 মাস মতো দেওয়া যেতে পারে। যাদের লিভার প্রবলেম আছে তাদের আমাদের ইট্রাকোনাজল দিতে পারবো না, সেক্ষেত্রে আমরা টাবিনাফিন জাতীয় ওষুধ দিতে পারবো, সেটা 250 মিলিগ্রামের ওষুধ, এটাও কিন্তু মোটামুটি 2 মাস ধরে দিতে হবে। আচ্ছা, আর একটা জিনিস আমরা খুব দেখি যেটা হচ্ছে যে ছুলিও কিন্তু একটা ফাঙ্গাল ইনফেকশন, এবং এটাকে আমরা বলি পিটিরিয়াসিস ভার্সিকালার। এটা তার কারণ ভার্সিকালার মানে ভ্যারিয়েশন অফ দ্য কালার, কোথাও কালো হয়, কোথাও একটু অন্য ধরনের কালার হয়। এটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে, এবং ওয়াইড এরিয়া ধরে হতে পারে। ছুলির ট্রিটমেন্টও কিন্তু একই, আমাদের ওই টপিক্যাল লাগাতে হবে, এবং এখানে কিন্তু আমরা যে অ্যান্টিফাঙ্গাল বা সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল ইউজ করবো সেটা কম দিনের জন্য ইউজ করতে হবে। এবং নখের যে ট্রিটমেন্ট আমরা যখন করে থাকি, নখের ট্রিটমেন্টে আমরা এটা করি, একটা পালস থেরাপি করি। সাধারণত কীভাবে করা হয় না, 3 থেকে 4টে পালস, মাসে 2টো করে ক্যাপসুল ইট্রাকোনাজল, 2টো করে ক্যাপসুল, মাসে 7 দিন করে, 4 মাসে 4টে কোর্স। অধিকাংশ 70% ক্ষেত্রে আমরা দেখি যেটা ঠিক হচ্ছে। তার সঙ্গে আমরা টপিক্যাল লোশনও লাগাতে দিই, তাতে ঠিক হয়, কিন্তু সেটা 60 to 70%, 30 to 40% কিন্তু ওটা থেকে যায়। তখন আমরা আবার কিছুটা গ্যাপ দিই, আবার মানে টপিক্যাল যেটা আছে সেটা তো চলতেই থাকে, সঙ্গে আমরা আবার আরও 2-3 মাসের আর একটা কোর্স দিয়ে দিই। এবং সবসময় মাথায় রাখতে হবে, যখনই আমরা ইট্রাকোনাজল ব্যবহার করব, আমরা কিন্তু লিভারের দিকটা নজর রাখতে হবে আমাদের, এবং যার জন্য রিপিটেড লিভার ফাংশন টেস্টটা আমাদের করতে হবে। স্যার, পাশাপাশি লাইফস্টাইল এবং খাবার, এই দুটোর ব্যাপারে কি কোনো সাবধানতা নিতে হবে? খাবারের ব্যাপারটা তো খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু লাইফস্টাইল অবভিয়াসলি আপনাকে পড়তে হবে, যেটা হচ্ছে
লুজ জামা কাপড় পরতে হবে, যাতে খুব বেশি ঘাম না হয় সেটার দিকে নজর রাখতে হবে, কটন পরতে হবে এগুলো। প্লাস আরেকটা জিনিস হচ্ছে সর্ষের তেলের হচ্ছে কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল আছে। আমরা সর্ষের তেলের কিন্তু একটা অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি আছে, এবং যদি বডিতে বা আপনি যেসব এরিয়াতে যেখানে ঘাম জমে যায়, সর্ষের তেলে কী হবে না, আলটিমেটলি ঘামটা বেশিক্ষণ জমতে পারে না, যার জন্য আমরা অধিকাংশ ক্ষেত্রে বলে থাকি যে সর্ষের তেল গলার থেকে নিচে সারা শরীরে লাগানো এবং বিশেষ করে ফোল্ডগুলো লাগানো। তাহলে কি হচ্ছে, ঘামটা ওখানে বেশিক্ষণ জমে থাকতে পারবে না, যার জন্য ছত্রাকটার গ্রোথও ওখানে হতে পারবে না। এটা কিছু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ লাইফস্টাইল ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। আপনাকে পরিষ্কার জামা কাপড় পরতে হবে, সুতির মানে কটনের জামা কাপড় পরতে হবে, লুজ পরতে হবে, এবং আমরা ফোল্ডগুলোতে অ্যান্টিফাঙ্গাল পাউডার বা এমনি পাউডারও দিতে হবে, যাতে ওই জায়গাতে বেশিক্ষণ ধরে যাতে ঘাম জমে না থাকে এবং সেটা ফাঙ্গাসটাকে গ্রোথ করবে। এবং আইডিয়ালি আমরা প্রেফার করি অ্যান্টিফাঙ্গাল পাউডারও পাওয়া যায়, সেগুলো ব্যবহার করা। স্যার, আরেকটা বিষয় হচ্ছে যে যাদের এই যে ফাঙ্গাল ইনফেকশন হয়, তাদের এটা কি ছোঁয়াচে? অধিকাংশ কিছু কিছু ক্ষেত্রে ছোঁয়াচে, তো কিছু কিছু ক্ষেত্রে এখন ডিপেন্ড করছে কার ইমিউনিটি। অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে হয় না, আবার কারো কারো হয়। অর্থাৎ বেস্ট হচ্ছে তাদের জামা কাপড় বা গামছা বা টাওয়েল এটা আলাদা করাই বেটার। আপনার কাছে ফাঙ্গাল ইনফেকশন নিয়ে অনেক কিছু তথ্য পেলাম, তো আশা করি এই সমস্ত ইনফরমেশনগুলো অত্যন্ত দরকার। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার। নমস্কার।